আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদাউস, কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং এর সমাধান। তো আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বিশেষ করে মা অথবা বাবা বাচ্চাকে নিয়ে আসে। বাচ্চাদের একটা কমন প্রবলেম হচ্ছে তার কনস্টিপেশন, দ্যাট মিনস কোষ্ঠকাঠিন্য। তো এই কোষ্ঠকাঠিন্যের কারণে দেখা যায় যে পেশেন্টের আরো কিছু সমস্যা থাকে, যে মলদ্বারে ব্যথা হয়, আবার অনেকে দেখা যায় মলদ্বারে একটু মাংসপিণ্ড বের হয়ে আসে, আবার অনেকে পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয়, সেই জন্য আমাদের কাছে আসে। তো এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কেন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্য, এই কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। কারণ এখনকার বাচ্চারা যেটা করে, বিশেষ করে দেখা যায় ফাস্ট ফুড এবং রিচ ফুড খায় বেশি, শাকসবজি কম খায় এবং ফল ফ্রুটস কম খায়। আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটি থাকে, বিশেষ করে কনজেনিটাল হার্টস্প্রাং ডিজিজ, সেই জন্য এরকম হয়। আবার কিছু কিছু থাকে যে হেবিচুয়াল কনস্টিপেশন। হেবিচুয়াল কনস্টিপেশন মিনস যে কিছু কিছু বাচ্চা আছে, দেখা যাবে যে তার যে স্পেসিফিক টয়লেট বা পুটি, সেটা ছাড়া দেখা যায় যে টয়লেট করতে চায় না, ফলে দীর্ঘ সময় ধরে সে টয়লেট আটকায় রাখে, এবং সেই টয়লেট আটকায় রাখার কারণেও পেশেন্টের কিন্তু কনস্টিপেশন হয়। এছাড়া দেখা যায় যে বাচ্চারা দেখা যায় যে এখন বাইরে খেলাধুলা করতে পারে না, সারাক্ষণ বসে বসে ল্যাপটপ দেখতেছে অথবা ট্যাব দেখতেছে অথবা ইউটিউব দেখতেছে, ফলে এই যে যে শারীরিক পরিশ্রমটা হচ্ছে না, সেই জন্য কিন্তু পেশেন্টের বা বাচ্চাদের অনেক সময় কনস্টিপেশন হয়। তো এই কনস্টিপেশন হলে বাচ্চাদের যে সমস্যা হয়, বিশেষ করে দুইটা সমস্যা আমরা সবচেয়ে কমন বলি। একটা হচ্ছে অ্যানাল ফিশারের সমস্যা, আর একটা হচ্ছে পাইলসের সমস্যা। পাইলস যদিও বাচ্চাদের ক্ষেত্রে কম, কিন্তু সবচেয়ে কমন হচ্ছে অ্যানাল ফিশার। তো বাচ্চাদের যখন এরকম কনস্টিপেশনের কারণে অ্যানাল ফিশার হয়, ম্যাক্সিমাম বাচ্চারা দেখা যায় টয়লেট করার সময় কান্নাকাটি করে, অথবা ব্যথার কথা বলে, যদি কথা বলতে পারে, অথবা দেখা যায় যে সে এই ব্যথার কারণে টয়লেট করতেই চাচ্ছে না। ফলে দেখা যায় এই পায়খানাটা আরো বেশি জমা থাকতেছে, এবং জমা থাকার ফলে 2 দিন 3 দিন পর যখন টয়লেট করতেছে, তখন এই শক্ত পায়খানাটা বের হওয়ার কারণে পেশেন্টের মলদ্বারটা ফেটে যাচ্ছে, এবং সেখানে অ্যানাল ফিশার হচ্ছে, একটা ফাটা ঘা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে টয়লেটের গায়ে রক্তের একটু আঁচড় লাগানো থাকতেছে, আবার অনেক সময় দেখা যায় টপ টপ করে রক্তপাত হচ্ছে। এবং এই সমস্যাটা যখন লং টাইম পারসিস্ট করে, তখন দেখা যায় সেখানে একটু মাংসপিণ্ড বাহিরে বের হয়ে আসে। তখন মায়েরা আমাদের কাছে আসে যে বাচ্চার তো এখানে মাংসপিণ্ড বাইরে যাচ্ছে, তো আমরা এটার সমাধান কি করব। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখি, তখন দেখা যায় যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানাল ফিশার, সঙ্গে সেন্টিনেল পাইলস থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পাইলসের সমস্যাটা হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় এরকম দীর্ঘ সময় ধরে কনস্টিপেশন থাকার কারণে, এবং বাচ্চাদের স্বাস্থ্য যদি একটু দুর্বল থাকে, ভিতরের রেকটামটা অনেক সময় বের হয়ে আসে, যেটাকে আমরা বলি রেকটাল প্রলাপস। এই রেকটাল প্রলাপসেও কিন্তু বাচ্চাদের মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে। এখন কথা হচ্ছে, বাচ্চারা যদি এরকম সমস্যা নিয়ে আসে, সেটা হইতে পারে অনলি কনস্টিপেশন, অথবা কনস্টিপেশনের কারণে অ্যানাল ফিশার, অথবা পাইলস, অথবা পেশেন্টের রেকটাল প্রলাপস, তাহলে সমাধানটা কি? আমরা যেটা বলি যে প্রথমেই যেটা করতে হবে, বাচ্চাদের খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে। বাচ্চাকে সকাল বিকাল দুপুর একটু শাকসবজিটা বেশি বেশি দিতে হবে, ফল ফ্রুটসটা একটু বেশি বেশি দিতে হবে, যাতে পায়খানাটা সফট থাকে। আর বাচ্চাকে যদি বাহিরে একটু খেলাধুলা করানোর সুযোগ থাকে, সেটা দিতে হবে। আর যদি সেটা নাও থাকে, বাচ্চা যেন সবসময় এই মোবাইলে ইউটিউব বা ল্যাপটপ নিয়ে বসে না থেকে ভিতরে একটু এক্সারসাইজ করলো, যেমন রুমের ভিতরে একটু সাইক্লিং করতে পারে, অথবা দড়ি লাফ করতে পারে, অথবা একটু হাঁটাহাঁটি করতে পারে, বা একটু ফুটবল নিয়ে খেলাধুলা করতে পারে। তো এরকম যখন একটু এক্সারসাইজ করবে, মুভমেন্ট করবে, খাবার দাবারটা একটু ঠিক করবে, তখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের টয়লেটটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটা কনজেনিটাল কারণ হয়, হার্টস্প্রাং ডিজিজ হয়, তাহলে সাধারণত এই কনস্টিপেশনটা মেডিসিনে ঠিক হয় না। কারণ সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে পেশেন্টকে নিজের যেমন খাদ্যাভ্যাসটা চেঞ্জ করলে, একটু লাইফস্টাইল চেঞ্জ করলে, একটু এক্সারসাইজ করলো, পাশাপাশি আমরা বলি যে একটু ল্যাক্সেটিভস, বেশ করে ইসবগুলোর ভুসি খাওয়াইতে। এবং যদি পেশেন্টের ব্যথা থাকে বা বাচ্চাদের ব্যথা থাকে, আমরা বলি বাচ্চাকে একটু হিপ বাত নেওয়াইতে। হিপ বাত নিলে অনেক সময় ব্যথা কমে আসে। তো অনেক সময় বাচ্চার মা বা বাবা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে এটা কি অপারেশন লাগবে কিনা। যেমন কনস্টিপেশন হচ্ছে, বাচ্চার একটু মাংসপিণ্ড বের হয়ে আসতেছে, অথবা বাচ্চার একটু রক্তপাত হচ্ছে, তখন কমন যে কোশ্চেনটা থাকে যে বাচ্চার কি অপারেশন লাগবে কিনা। আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি যে নিয়ম কানুন, খাদ্যাভ্যাস, প্রয়োজনে একটু মেডিসিনের মাধ্যমে ট্রাই করতে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি ঠিক না হয় বা এই নিয়ম কানুনগুলো না মানে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা হলে এটা অপারেশন লাগতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত
অপারেশনটাকে অ্যাভয়েড করি। তবে যেসব বাচ্চারা এরকম মলদ্বার দিয়ে রক্ত বের হয় বা এই কমপ্লেন নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আরো একটা কমন সমস্যা থাকে, সেটা হচ্ছে রেকটাল পলিপ। অর্থাৎ তার কুলনের ভিতরে অথবা রেকটামের ভিতরে ছোট্ট একটা পলিপ থাকে। এই পলিপ থেকে দেখা যায় যখন টয়লেট করেন, টয়লেটে ফ্রিকশন হওয়ার কারণে বা ঘষা খাওয়ার কারণে সেখান থেকে ফুটা ফুটা হয়ে টপ টপ করে রক্ত পড়ে। অনেক সময় দেখা যায় সেই পলিপটা বাহির দিকে বের হয়ে আসে টয়লেট করার সময়, তারপর উপরে উঠে যায়। এই জন্য যখন এই ধরনের বাচ্চা আমাদের কাছে আসে, আমরা বলি যে একটা কোলোনোস্কোপি করতে, এবং সেই কোলোনোস্কোপি করলে আমরা যদি দেখি পলিপ আছে এবং পলিপেক্টমি করে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায়। সুতরাং এইরকম বাচ্চা যাদের থাকবে, যাদের এই যে কনস্টিপেশন বা কনস্টিপেশন রিলেটেড সমস্যা হচ্ছে, তারা যদি একটু নিয়মকানুন মাইনে চলে, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করে শাকসবজিটা একটু বেশি বেশি খায়, চকলেট, চুইংগাম, চিপস একটু কম খায়, মিষ্টি জাতীয় জিনিসটা একটু কম খায়, তাহলে আশা করি এই কনস্টিপেশন এবং কনস্টিপেশন রিলেটেড সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারে। সুতরাং আশা করি সব মা বাবাই তাদের বাচ্চাদেরকে এই নিয়ম কানুনগুলো মানাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।